মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেশটির রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। উচ্চশিক্ষা খাতে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে 3টি নোট স্বাক্ষরিত হয়। আর প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ, আইএসআইএস এবং বিআইআইএসএস এর মধ্যে সহযোগিতা, এসডিএন বিহাট এবং বিএমসিসিআই এর মধ্যে সহযোগিতা এবং এনসিসিআইএম এবং এফবিসিসিআই এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ ব্রিফিংয়ে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. So we wanted to thank Malaysia for hosting us so much of our people. And we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চান ড ইউনূস। Now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to normal running of the country. We are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. এর আগে সকাল 9টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ড ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। পরে কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অতীতে বাংলাদেশের ব্যবসা সঠিকভাবে এগিয়ে যায়নি, তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই গড়ে উঠছে, যার মধ্যে অন্যতম হল ব্যবসার সম্ভাবনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় রাতে এই সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন পেশা, শ্রেণী, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সব সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ নেবে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। যে যেখানে আছেন, আপনার যে যেখানে কর্মরত আছেন, সেখান থেকে আপনি যদি ভোটার হন, আপনার অন্য অনেক জিনিসের অভাব আছে, পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন। ভোটার হবেন, আপনি ভোট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক, আপনি ভোট দিতে পারবেন। জনগণের জীবনযাত্রা ও জীবনমানের উন্নতি বিএনপির আগামী দিনের রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সন্ধ্যায় বিএনপির 3 সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এই সময় নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং যুব সমাজের অবক্ষয় রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক যুব দিবসের আলোচনায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ
তরুণ যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুলে ধরেন বিএনপির আগামী দিনের পরিকল্পনা। কিশোর, তরুণ এবং যুব প্রজন্মকে বলতে চাই, প্রযুক্তি নির্ভর বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ে নানামুখী পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির উদ্যোগে আমরা এরই ভিতরে বিশেষজ্ঞ টিম কাজ করছে। আমাদের দেশের মানুষ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তে কল্যাণমূলক রাজনীতি চায় বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। যে আকাঙ্ক্ষা জনগণের, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। কিশোর, তরুণ এবং যুবকদের আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলার পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও গড়ে তোলার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুব শক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এরই ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে। কল্যাণমূলক দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষেও ভোট চাইলেন তারেক রহমান। সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অঙ্গহানি হওয়া বিভিন্ন তরুণ এবং যুবকরা বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তাই পরিকল্পিতভাবে মিথ্যাচার হচ্ছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্ট। আগারগাঁওয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার হচ্ছে। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুস্থ নির্বাচন যেন হয়, তার জন্য আমাদের যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত লাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সমাজকে কলুষমুক্ত করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনের কাজে নিয়োজিত করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। আগামীর বাংলাদেশের এই যুবকরাই সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আগামীর বাংলাদেশ নিয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরেন এই আলোচনা সভায়। তার ভাই অত্যাচারের শিকার হয়েছে, তার মাকে জেলে যেতে হয়েছে, তার বাবাকে এদেশের জন্য শহীদ হতে হয়েছে। এই মানুষটার চেয়ে বেশি অত্যাচারের কষ্ট কেউ বুঝবে না। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন এবং কর্তব্য আপনাদের সামনে। যুব সমাজের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যেখানে গুম হবে না, খুন হবে না, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে এখন বৈষম্য থাকবে না। আন্দোলন এখনো চলছে, যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চলাই যেতে হবে। আমাদের কয়েকটি রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি জানি তারা নির্বাচন চান না, নির্বাচনকে তারা ভয় পায়, জনগণের রায়কে তারা সহ্য করতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11:30টার পরে জামায়াতের আমির ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এই সময় জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, তবে পুরোপুরি সুস্থ হতে
কিছুটা সময় প্রয়োজন। আর হাসপাতালের চিকিৎসক জানান আগামী 1 মাসের মধ্যে আমির স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। জুমায়ের রহমানের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসার পর সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে গেছেন। সকাল 10:30টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। এরপর তিনি নিজ বাসায় পৌঁছান। এর আগে হাসপাতালের সামনে উপস্থিত সংবাদকর্মীদের জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও অধ্যাপক মুজিবুর রহমান জানান ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, তবে রিকভারি হতে কিছুটা সময় প্রয়োজন। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে। আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমিরে জামাত যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। এদিকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার শহীদ আলম চৌধুরী বলেন আমির হাঁটাচলা করতে পারছেন, আগামী 1 মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। গত 2রা আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। গত 19শে জুলাই রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর 2 দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত 30শে আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। অভ্যুত্থানের 1 বছরে অনেকেই সমীকরণ মিলিয়ে ভুল পথে হাঁটছেন বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। নাহিদ বলেন গণঅভ্যুত্থানের 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, অভ্যুত্থান সমাপ্তি হয়নি, লড়াইও শেষ হয়নি। 24-এর অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়ে তিনি বলেন 71 পরবর্তী বাকশাল কায়েম হয়েছে, 90-এর পর ব্যর্থ হয়েছে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। নির্বাচন বিষয়ে নাহিদ বলেন এনসিপি নির্বাচন চায়, কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। যত ঐক্য ধরে না রাখা গেলে, দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি 1-11 আসবে বলে মন্তব্য করেন নাহিদ। 24-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, 24-এর গণঅভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। গণঅভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না, তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সাফারে আশাবুল ইয়ামিন সহ 22 হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এস এম আরিফের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচার কার্যক্রমের শুরুতে জেডাই খান পান্নার পক্ষে বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী নাজনীন নাহার। তবে এই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। আমি ওনার পক্ষে থেকে ওনার আরেকটি মেসেজ ছিল যে কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন।
অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। এদিন ট্রাইব্যুনালে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 হত্যা মামলার দ্বিতীয় দিনে জবানবন্দি দিয়েছেন 2 জন সাক্ষী। উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি 4 জনের নাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারে আসাবুল ইয়ামিন সহ 22 হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় চেয়েছে প্রসিকিউশন। মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি 12 নভেম্বর। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, 20% থেকে 15% নামিয়ে আনতে সরকারের সব মহল থেকে প্রচেষ্টা আছে। যুক্তরাষ্ট্রের সাথে সে আলোচনা এখনো চলমান জানিয়ে উপদেষ্টা বলেন, চূড়ান্ত চুক্তির আগে সেটা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির তারিখ এখনো পাওয়া যায়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল করতে হবে। যারা ভারতের দালাল তাদেরকে কোনো অবস্থাতেই জায়গা দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পূর্বের প্রয়োজনে একাধিক কোর্ট বসিয়ে স্বৈর শাসককে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বলেন, দেশদ্রোহীর কোনো সুযোগ দেয়া যাবে না, মাইনাস আওয়ামী নির্বাচন হবে। চিরদিনের জন্য আওয়ামী লীগের বিদায় হয়েছে বলেও মন্তব্য করেন অলি আহমেদ। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, চিরদিনের জন্য তারা বিতাড়িত হয়েছে। এই বিতাড়িত অবস্থায় যেন তাদের মৃত্যু হয়, এটাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল করতে হবে, কারণ যারা ভারতের দালাল, যারা লেনজুর দর্জি, তাদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। দরকার হলে 6টা কোর্ট করেন, 10টা কোর্ট করেন, কিন্তু এই দুর্নীতিবাজ এবং স্বৈরাচারকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে নির্বাচনের আগে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলা শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। গ্রহণ করেছেন, এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন। ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মোকদ্দমার পরবর্তী আদেশ হবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত 382 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া একজন পুরুষ আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 268 জনই ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন 103 জন, যাদের মধ্যে 60 জন পুরুষ ও 43 জন নারী। শুরুতে প্রবাসী খবর। প্রতি বছরের মতো এবছরও যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মোবাইল কনসুলেট সার্ভিস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের আয়োজনে এই মোবাইল কনসুলেট সার্ভিস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, কাউন্সিলর শামীমা স্মৃতি ও কাউন্সিলর আব্দুল হাই মিল্টন উপস্থিত ছিলেন। এই সময় তারা বাংলাদেশ এনভিআর নিউ ভিসা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি প্রবাসীরা ই পাসপোর্ট তৈরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন। হিউস্টন নগরীর টেক্সাসে ভ্রাম্যমাণ কনসুলেটের সার্ভিস পেয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের নেতৃবৃন্দের ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিরা। গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে আহলে সুন্নাত শাহ আহমেদ রেজা খান ফাজেলে ব্রেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 107তম পবিত্র ওফাত দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় কুয়ালালামপুরের কেপাং আমান পুরী সুরাও গাউসুল আজমে আলোচনা সভা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ ঢাকা হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির উপদেষ্টা সাংবাদিক রফিক আহমেদ খান ও জাকির হোসেন। উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম টিপু, মোহাম্মদ ফেরদৌস, গোলাম মোস্তফা, টুকু সর্দার, আতিক হাসান, জাহিদুল ইসলাম, সোহেল, জাফর ও প্রমুখ। পরে মিলাদ, কিয়াম এবং দেশবাসী ও প্রবাসী সকল মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনিদের গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।